সবাই কেমন আছেন? আই থিঙ্ক দ্যাট সবাই খুব 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 ভালো আছেন। গোল্ড বলুন, ক্রিপ্টো বলুন, আহ, যে মার্কেটই বলুন না কেন, সব মার্কেট জাস্ট লালে লাল, মতলব মানে একদম সেই রক্ত বয়ে যাওয়ার মতো লালে লাল চারিদিকে। একটা বড় কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে কেন, ঠিক আছে, হোয়াই বা কেন এই জিনিসটা ঘটলো। ফান্ডামেন্টালি আর কি কারণ আছে, অবভিয়াসলি আমি ফান্ডামেন্টালি আর নিউজ রিলেটেডই আলোচনা করবো, টেকনিক্যাল আলোচনা আমি করছি না, ঠিক আছে। তো সেটা নিয়েই মেনলি আজকের আলোচনা, যে মার্কেট ক্র্যাশ করার কারণ কি একসাথে, লাইক গোল্ড, ক্রিপ্টো, তারপরে হচ্ছে লাইক S&P যদি 500 আমরা দেখি, লাইক কি বলে ওটাকে, ইউএস এর মার্কেট যদি আমরা দেখি, ন্যাসড্যাক বলুন, যা কিছু আপনি বলুন না কেন, সব কিছুতে আপনি ক্র্যাশ দেখতে পারবেন। মার্কেট এতটা ডাউন সাইডে যাওয়ার আলটিমেট কারণ কি, অ্যান্ড তার সাথে আমরা এটাও আলোচনা করব যে সোমবারের দিন, অর্থাৎ আগামী 8 তারিখে, 8/6/2026 সোমবারের দিন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি হতে চলেছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটে অবভিয়াসলি বড় একটা গ্যাপ ডাউন দেখতে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো সেটাও আমরা আলোচনা করব যে কি হতে পারে বা কি হতে চলেছে, সব থেকে বড় কথা হচ্ছে কেন হচ্ছে। সো চলুন স্টার্ট করা যাক। যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, অ্যান্ড ফলো করে দিন। তার কারণ হচ্ছে এরকম টাইপের ভিডিও এই চ্যানেলে কন্টিনিউয়াসলি পাবেন, রাইট? সো আমরা স্টার্ট করি, চলুন। ওকে, সো মেইন যেটা বড় কারণ, যেটা থেকে সমস্ত কিছু উৎপত্তি, মানে ব্যাপারটা হচ্ছে আগুন লাগলো এই একটা বাড়িতে, এবার এইখান থেকে এইবার তার পরের বাড়িতে আগুন লাগলো, তার পরের বাড়িতে আগুন লাগলো, তার পরের বাড়িতে আগুন লাগলো, আলটিমেট পুরো এরিয়াটাই পুড়ে ছাই হয়ে গেল, এই যে ব্যাপারটা হয়। তো এই যে প্রথম যে বাড়িটাতে আগুন লেগেছে, তো সেইটার মেন যেটা কারণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউএস এর যেই জব ডেটা এসছে, অর্থাৎ গতকালকে যারা ফরেক্স ফ্যাক্টরি নিউজ, মানে ফরেক্স ফ্যাক্টরি যারা ফলো করেন আর কি, বিশেষ করে যারা ফরেক্স ট্রেডিং এর সাথে যারা যুক্ত, তারা ফরেক্স ফ্যাক্টরি ফলো করে খুব, বা যারা নিউজও ফলো করেন আর কি, তারা আপনারা জানবেন যে গত 5 তারিখে, রাইট, যে গত 5/6/2026 ইউএস এর যে জব ডেটা এসছে সেটা পজিটিভ এসছে। নাও এটা আমি অনেক কবার আমি বলেছি, আমি ইউটিউবে যখন লাইভ থাকি তখন, যে সবসময়তে পজিটিভ নিউজ মানেই, যে ফরেক্স ফ্যাক্টরিতে আমরা দেখতে পেলাম যে এইভাবে পজিটিভ নিউজ এসছে, বা যে রিপোর্টটা এসছে বা যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটা পজিটিভ রেজাল্ট। তো পজিটিভ রেজাল্ট মানে যে মার্কেটে সেটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেটা কিন্তু কখনোই না। আমি এটা অনেক কবার বলেছি, যারা আমাকে কন্টিনিউয়াসলি ফলো করেন তারা ভালো করে জানেন। আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি, পজিটিভ নিউজ এটা এক একটা অ্যাসেটের উপর এক এক রকমের ইম্প্যাক্ট ফেলে। সে ফর অ্যান এক্সাম্পল, এই পজিটিভ নিউজটা, যে ইউএসএ যে বন্ড আছে, ঠিক আছে, গভর্নমেন্ট বন্ড যেটা আছে, বা এই পজিটিভ নিউজটা ডলারের ক্ষেত্রে পজিটিভ হয়েছে বা গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে পজিটিভ হয়েছে, এদের ক্ষেত্রে এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে ডলার অ্যান্ড বন্ড এগুলোর উপরে, রাইট? বাট আপনি যদি দেখেন, এই পজিটিভ নিউজটা গোল্ডের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, ক্রিপ্টোর ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে, S&P 500 বলুন, ন্যাসড্যাক বলুন, ডাউজোনাস বলুন, ইভেনচুয়ালি আমাদের গিফট নিফটি বলুন, এগুলো সবগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। সো নিউজের পজিটিভ রেজাল্ট মানে সেটা যে মার্কেটে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটা না। এই পজিটিভ রেজাল্টটা কোনো মার্কেটের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, কোনো মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো আপনাকে সেটা বুঝতে হবে যে এই নিউজটা কোন অ্যাসেটের উপর কেমন ইম্প্যাক্ট ফেলবে, এবং আপনাকে সেই অ্যাসেটের উপর সেই অনুযায়ী প্ল্যান করতে হবে। তো এই যে যেই ইউএস এর জব ডেটা যেটা পজিটিভ এসছে, অবভিয়াসলি সবাই কম বেশি, যারা যারা বড় ইকোনমিস্ট, তারা মোটামুটি সবাই আশা করেছিল যে 80,000-এর কাছাকাছি মোটামুটি রিপোর্টটা আসবে, বাট সেটা নিয়ার অ্যাবাউট ডবল, 1,72,000-এর কাছাকাছি নতুন চাকরি অ্যাড হয়েছে বা নতুন জব অ্যাড হয়েছে ইউএসএ বলতে পারেন। এবার কথা হচ্ছে যে এটা তো পজিটিভ নিউজ, তো সেটা নেগেটিভ কি করে হলো? দেখুন, ইউএস এর যেই ইকোনমির জন্য হয়তো এটা পজিটিভ নিউজ, ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য যদি আমি বলি, যে আগে হয়তো আপনার যে টোটাল গ্রাম, এই গ্রামের মধ্যে 10 জন মানুষ হয়তো চাকরি করত, যাদের আর্থিক অবস্থা ভালো ছিল, যাদের পকেটে টাকা থাকতো। ফলে মনে করুন যে প্রত্যেকদিন আপনি মাছ বাজারে যাচ্ছেন বা মাংস কিনতে যাচ্ছেন, যাই যাচ্ছেন, সেটার দাম মনে করুন 100 টাকা কেজি ছিল, ঠিক আছে। আমি একটু হালকা করে এখানে বোঝানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা ভালো। তো এই যে 10 জন চাকরিজীবী ছিল বা 10 জন বিজনেসম্যান ছিল, যাদের কাছে টাকা ছিল, আমি বিজনেসম্যান নিয়ে কথা বলছি না, একটা চাকরি নিয়ে কথা বলি, 10 জন চাকরিজীবী ছিল, তাদের কাছে প্রত্যেক মাসে মাসে একটা ভালো আর্নিং আসছে, একটা স্যালারি আসছে। বাদ বাকি 90 জনাই হয়তো নর্মাল মানুষ, তো যাই কিছু কিনতে যাচ্ছেন সেটা হয়তো 100 টাকা কেজি ছিল। এবার মনে কোনো জিনিসটা চেঞ্জ হলো, এই 10 জনের জায়গাতে হঠাৎ করে যেটা হলো, আপনাদের গ্রামে 20 জন, আরো 10 জন চাকরি পেয়ে গেল, ঠিক আছে, বা আরো 20 জন এক্সট্রা চাকরি পেয়ে গেল, দিয়ে এখন টোটাল আপনাদের গ্রামে 30 জন মোট চাকরি করে, আর 70 জন নর্মাল মানুষ, ঠিক। এবার গল্পটা কি হবে, এই 10 জন আগে গিয়ে 100 টাকা কেজি কিনতো, ঠিক আছে, কারণ এই 90 জনের এটা কেনার ক্ষমতা ছিল না। এবার এই যে 20 জন এক্সট্রা চাকরি পেলো, লিমিটেড জিনিস তো লিমিটেডই আছে, মনে করুন 100 টাকা কেজি বিক্রি হতো, কিন্তু 5 কেজি মাল ছিল, ঠিক আছে, তো এখনো 5 কেজি মাল আছে। তো এই এক্সট্রা 20 জন গিয়ে এবার বলবে যে ভাই আমিও মাল নেব, কিন্তু মাল তো লিমিটেড, 5 কেজি আছে। এরা তখন বলবে ঠিক আছে, 100 টাকা না, 110 টাকা দিচ্ছি, 110 টাকা দিচ্ছি, আমাকে মাল দাও। এরা বলবে না ভাই,
115 টাকা দিচ্ছি আমি, আমাকে মাল দাও। এইখান থেকে কেউ একজন বলবে না 120 টাকা দিচ্ছি, আমাকে মাল দাও। কারণ এটাকে বলে সাপ্লাই ডিমান্ডের খেলা। সাপ্লাই আপনার কাছে ফিক্সড 5 কেজি, কিন্তু 30 জন পয়সাওয়ালা লোক বা চাকরিজীবী বা স্যালারিড পার্সন, অর্থাৎ স্টেবল মানির জায়গাতে যেহেতু লোক বেড়ে গেল, অর্থাৎ ডিম্যান্ড বেড়ে গেল। ডিম্যান্ড বেড়ে গেলেই ইনফ্লেশন বাড়ে। এই যে যেটাকে 100 টাকা ছিল, 100 টাকা কেজি, সেটা এখন 120 টাকা কেজি হয়ে গেল। তাই কি হবে? ইনফ্লেশন বেড়ে গেল, মুদ্রাস্ফীতি হলো। সেটাই দেখুন এখানে আমি ডিটেলসে লিখেছি, আপনারা চাইলে ডিটেলস এটা পড়ে নিতে পারেন, বাট স্টিল। তো এই যে এখন লেখাই আছে, সহজ ভাষায় বলতে গেলে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা বেশি থাকলে তারা খরচ বেশি করবে, আর তাতে জিনিসপত্রের দাম, যেটাকে ইনফ্লেশন বলে, ইনফ্লেশন বাড়বে। এটা হচ্ছে সোজা কথা। আর এই ইনফ্লেশনই হচ্ছে ইনভেস্টারদের ভয়, মানে ইনভেস্টার যারা, তাদের ভয়ের হচ্ছে মেন জায়গা হচ্ছে ইনফ্লেশন। অ্যাকচুয়ালি যে ফেড আছে, যেটা ফেডারেল রিজার্ভ আর কি, আমেরিকার যে ব্যাংক আর কি, তারা যে ইন্টারেস্ট রেট আছে সেই ইন্টারেস্ট রেট তারা কাট করবে না। এটা আমি ফান্ডামেন্টালি অতটা এখন বোঝাচ্ছি না, এই জিনিসটাকে এভাবে সোজা হিসাবে এরকম রাখুন। ইনফ্লেশন যদি বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে গেলে ইন্টারেস্ট রেট যেটা, সেটা কাট করবে না, ইন্টারেস্ট রেটকে কমাবে না। ঠিক আছে, ইন্টারেস্ট রেট যদি না কমে তাহলে ইনভেস্টারদের এটা একটা চিন্তার বিষয়। অর্থাৎ ইনভেস্টারদের চিন্তার বিষয় হচ্ছে ইনফ্লেশন যদি বেড়ে যায় আর এই ইন্টারেস্ট রেট যদি না কমে, তাহলে তাদের হেডেকের ব্যাপার। এগুলো সব একে অপরের সাথে জড়িত। তো এটাই হচ্ছে মেন সমস্যা, মেন প্রবলেম এটাই। যেহেতু 80,000-এর কাছাকাছি সবাই ভেবেছিল যে চাকরি হতে পারে মোটামুটি, সেই মতোই মার্কেট চলছিল, সেই মতো ইনভেস্টাররা বা ইকোনমিস্টরা প্ল্যান করছিল, সেখানে প্রায় ডবল 1,72,000-এর কাছাকাছি চাকরি আসার জন্য, ডবল হয়ে যাওয়ার জন্য ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা বড় চান্সেস আছে। ইনফ্লেশন বাড়লে ইন্টারেস্ট রেট কমবে না, অর্থাৎ ফেড ইন্টারেস্ট রেট কমাবে না। ইন্টারেস্ট রেট না কমালে অবভিয়াসলি সেটা ক্রেডিটের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, অর্থাৎ লোন বা ক্রেডিট এইসবের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করে, যে কারণের জন্য কোম্পানির মুনাফা বা প্রফিট কমতে পারে। তো এইভাবে জিনিসটা রিলেটেড, ওটা কখনো ফান্ডামেন্টাল বোঝালে আমি তখন বোঝাবো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। দেখতেও পাবেন এখানে, যে নিউজেও দেখতে পাবেন যে দ্য ইউএস অ্যাডেড 1,72,000 জবের কাছাকাছি মোটামুটি অ্যাড হয়েছে। ঠিক আছে, নিয়ারলি টুয়াইস what economists were expecting, while the unemployment rate held steady at relatively low 4.3%। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো এটাই মোটামুটি, এটা মাথায় রাখুন। এই জব যে কারণে মানে বৃদ্ধির জন্য মার্কেট একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। নাও এবার আমরা যাই এটার জন্য, যে আপনাদেরকে বললাম এই যে চাকরি বাড়ার জন্য যেই ইন্টারেস্ট রেটে কমবে না, এই ইন্টারেস্ট রেট না কমলে কি প্রবলেম হবে? আপনাকে তো চাকরি বাড়ার জন্য ইনফ্লেশন কিভাবে বাড়ে সেটা তো আমি বোঝালাম, ইন্টারেস্ট রেট কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটা আমরা এবার দেখি, রাইট? তো দেখুন, ইন্টারেস্ট রেট অ্যাকচুয়ালি কমার আসা শেষ, যেটা বললাম আর কি, আপনাদেরকে বলছিলাম যে যেহেতু ইনফ্লেশন ওই যেটাতে বেড়েছে বা মুদ্রাস্ফীতি বাড়ার প্রবাবিলিটি আছে বা জব বেড়েছে, যে কারণে ইন্টারেস্ট রেট কমার আসা শেষ, নাই বললেই চলে, ইন্টারেস্ট রেট কমবে না। ঠিক আছে, সবাই যেটা ভাবছিল, যেটা আমি বলছিলাম এখানে একদম বাংলাতে পিওর লিখে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। ফেড মানে সবাই ভেবেছিল যে ফেড হয়তো সুদের হার কমাবে, ইন্টারেস্ট রেট কমাবে, কিন্তু ইন্টারেস্ট রেট তো কমার কোনো লক্ষণই নেই। উল্টে যেটা হবে যে সুদের হার বাড়তে পারে। ঠিক আছে, 2026-এর লাস্টের দিকে গিয়ে, কোয়ার্টারের দিকে গিয়ে উল্টে ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে। তো এখন ইনভেস্টারদের কাছে মেন ভয়ের ব্যাপারই হচ্ছে সুদের হার আরো বাড়তে পারে। এই যে আমি এখানে এই কথাটা লিখেছি, সুদের হার আরো বাড়তে পারে, এই সুদের হার বেড়ে যাওয়ার জন্যই মার্কেটে সেলিংটা আসছে। এর সাথে বন্ডের একটা গল্প আছে, আমি আসছি পরে সেটা বোঝাচ্ছি, আমি সব লিঙ্কেজ ওয়াইজ আপনাদেরকে বুঝিয়ে দেবো। অ্যান্ড দেখুন, যে কারণের জন্য ডলারের দাম বাড়ছে। ঠিক আছে, এখানে দেখতে পাবেন আপনারা, ডলার আমি দেখাচ্ছি একটু পরে, ডলারের দাম বেড়েছে। ডলারের দাম যদি বাড়ে তাহলে অবভিয়াসলি গোল্ড অ্যান্ড ক্রিপ্টো ফল করে। এটা আমি এর আগেও বলেছি অনেকবার, আমার সাথে যারা ইউটিউব লাইভে কন্টিনিউয়াসলি থাকে তারা ভালো করে জানে, যদি ডলারের দাম ইনক্রিজ করে তাহলে অবভিয়াসলি গোল্ড ফল করবে, কারণ এদের দুজনের ইনভার্স সম্পর্ক, অর্থাৎ কি বলে এটাকে, অপোজিট সম্পর্ক আর কি। ঠিক আছে, তো যদি ডলারের দাম বাড়ে তাহলে গোল্ডের দাম কমবে, আর যদি ডলারের দাম কমে তাহলে গোল্ডের দাম বাড়বে। মোটামুটি ব্যাপারটা এরকমই আর কি, আপনারা ভাবতে পারেন। আমি তো আপনাদেরকে মোটামুটি দেখাই তাহলে বুঝতে পারবেন। লাইক এই যে দেখুন ডলারের প্রাইস কিভাবে হাইক হয়েছে। ঠিক আছে, আমি যদি পাশাপাশি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই সাইডে গোল্ড দেখুন যে আপসাইডে মুভমেন্ট দিয়ে, সরি, আর ডলার দেখুন আপসাইডে যে মুভমেন্ট দিয়েছে, আর গোল্ড দেখুন ডাউন সাইডে ফল করেছে। তো এটা সবসময় মাথায় রাখবেন যে ডলার অ্যান্ড গোল্ডের হচ্ছে সবসময় ইনভার্স রিলেশন, অপোজিট রিলেশন। ঠিক আছে, গোল্ড এখানে আপসাইডে মুভ করেছে, ডলার এখানে আপসাইডে মুভ করেছে, তাই গোল্ড এখানে ডাউন সাইডে গেছে। ঠিক আছে, সেম জিনিস ক্রিপ্টোর ক্ষেত্রেও তাই হয়েছে। গোল্ড যেমনি ডাউন সাইডে, ক্রিপ্টো অলরেডি এই মাস বা গত মাসের লাস্টের দিক থেকে অলরেডি ক্রিপ্টো অলরেডি ডাউন সাইডেই ছিল। মানে ক্রিপ্টোর অবস্থা খুব বাজে অলরেডি, আপনি দেখতেই পাবেন এই যে ক্রিপ্টো অলরেডি ডাউন সাইডে, স্ট্রংলি ডাউন সাইডে ক্রিপ্টো ফল করে যাচ্ছিল, বাট স্টিল তারপরেও ক্রিপ্টো অনেকটা ফল করেছে। ঠিক আছে, সো এটা মাথায় রাখুন আর কি, যে ডলার যেহেতু আপসাইডে গেছে, যে কারণের জন্য এখানে দেখতে পাবেন আমি দেখেছি গোল্ড অ্যান্ড ক্রিপ্টো ডাউন সাইডে আছে। একটা এখানে আমি জিনিস লিখে রেখেছি, এই জিনিসটা একটু মাথায় রাখুন আপনারা, আপনাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। একদম কোট আনকোট এই কথাটা মাথায় রাখতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা আমি কথা লিখে রেখেছি আর কি। হায়ার ইন্টারেস্ট রেটস রাইজ বরোয়িং কস্ট অ্যান্ড লোয়ার স্টক ভ্যালুয়েশন। এটা ভালো করে মাথায় রাখুন এই কথা, আমি যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম,
যে ইন্টারেস্ট রেট যেমনি বাড়বে, ওই যে আপনাদেরকে প্রথমে বললাম আমি, ইনফ্লেশন রেট যদি বাড়ে তাহলে তার সাথে রিলেটেড হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটও কমবে না, ইন্টারেস্ট রেটও বাড়বে। আচ্ছা, তার সাথে রিলেটেড হচ্ছে বরোয়িং, ধার দেনা, লোন, এইসবগুলো আর কি, বরোয়িং, ঠিক আছে। তো তাহলে বরোয়িং বা লোন, এই যেখানে লেখা আছে বরোয়িং, ঠিক আছে, বরোয়িং বা লোন এগুলোরও কস্ট বাড়বে। তার কারণ হচ্ছে মনে করুন যে ইন্টারেস্ট রেট যদি বাড়ে, আগে ইন্টারেস্ট রেট ছিল সে ফর অ্যান এক্সাম্পল 5%, এখন সেটাকে বাড়িয়ে করা হলো মনে করুন 7%। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তো বরোয়িং কস্ট বা লোন নেওয়ার কস্টিংও বাড়বে। অর্থাৎ 1 লাখ টাকা যদি আগে লোন নিত কেউ, ঠিক আছে, সেটা কোনো কোম্পানি হোক বা যে কেউ হোক না কেন, সেটা মানুষজন হোক, যেই হোক না কেন আর কি, 5% ইন্টারেস্ট যখন ছিল, তো 1 লাখ টাকায় সে 5,000 টাকা সুদ দিত বা ইন্টারেস্ট দিত, মোটামুটি এইভাবে ধরুন ব্যাপারটা। বাট যেমনি সেটা বেড়ে 7% হবে, 1 লাখ টাকাতে তাকে এখন 7,000 টাকা সুদ দিতে হবে। যার ফলে দুটো জিনিস হবে, মানুষ লোন নিতে ইন্টারেস্টেড হবে না, প্লাস যে সমস্ত কোম্পানিগুলো 5,000-এর বদলে 7,000 ইন্টারেস্ট দিতে হবে, তাদের প্রফিট মার্জিন কমে যাবে। অর্থাৎ আগে যদি সে 10,000 টাকা প্রফিট করতো, সেখান থেকে 5,000 টাকা যদি সে ইন্টারেস্ট হিসেবে দিয়ে দিত, তার পকেটে 5,000 টাকা প্রফিট বেঁচে থাকতো, ঠিক আছে। আহ, যেটাকে ক্যাশ ফ্লো, ফান্ডামেন্টালি যদি কেউ স্টক দেখেন তাহলে বুঝতে পারবেন, ক্যাশ ফ্লো থেকে আমরা এটাকে বুঝতে পারি। যাই হোক, বাট এখন 10,000 টাকা যদি সে প্রফিট করে, সেখান থেকে যদি 7,000 টাকা ইন্টারেস্টে দিয়ে দেয়, তাহলে তার পকেটে 3,000 টাকা পড়ে থাকবে। অর্থাৎ যেখানে তার পকেটে সব শেষে আগে 5,000 টাকা পড়ে থাকতো, এখন 3,000 টাকা পড়ে থাকবে। অর্থাৎ কোম্পানির প্রফিট মার্জিন কমে গেল। কোম্পানির প্রফিট মার্জিন কমে গেলে ইনভেস্টাররা ইন্টারেস্ট কম নেবে এই সমস্ত কোম্পানিতে। এখানে সেই কথাটাই লেখা আছে, দেখুন, হায়ার ইন্টারেস্ট রেট রাইজ বরোয়িং কস্ট, মানে লোন নেওয়ার যে কস্ট, বরোয়িং কস্ট, লোন নেওয়ার কস্ট যেটা, সেটাকে বাড়িয়ে দেয়। অ্যান্ড লোয়ার স্টক ভ্যালুয়েশন, স্টকের ভ্যালুয়েশন কমিয়ে দেয় ওভার টাইমের সাথে সাথে, ওয়েটিং অন দ্য মার্কেট। যাই হোক, তো এই জিনিসটাকে মাথায় রেখেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে, যে প্রথমে যেটা বললাম যে জব রেট বেড়েছে, জব রেট বাড়লে ইনফ্লেশন কিভাবে বাড়বে, ইনফ্লেশন বাড়লে ইন্টারেস্ট রেট কিভাবে বাড়বে, ইন্টারেস্ট রেট বাড়লে স্টক মার্কেটে বা লোন নেওয়া বা এইসবের ক্ষেত্রে ইনভেস্টারদের ইন্টারেস্ট কিভাবে কমবে, আপনাদেরকে আমি একদম পরপর বোঝালাম। নাও তারপরের স্টেপে যদি আমরা যাই, তাহলে আপনাদেরকে আরো ডিটেলস আমি বলতে পারবো। না, এখানে একটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ইউএস বন্ড, ঠিক আছে। আপনাদেরকে চার্টে গিয়ে আমি দেখাতে পারবো, বাট দেখতে পাবেন এটা গত দিনেরই, অর্থাৎ 5 তারিখেরই ঘটনা। 5 তারিখেই যখন গোল্ড ডাউন সাইডে ফল করছিল, আপনাদেরকে দেখালাম, ডলার আপ সাইডে গেছিল, তখন কিন্তু ইউএস বন্ড 10 ইয়ার ইল্ড যেটা, সেটাও দেখতে পাবেন আপ সাইডে মুভ করেছে। আমি যদি আপনাদেরকে একদম চার্টে গিয়ে ব্যাপারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এইখানে ডলার সেদিনকে ইন্ট্রাডেতে একদিনে ডলার 5 তারিখে কতটা আপসাইডে গেছে, অ্যান্ড সেই দিনই ইউএস বন্ড যেটা 10 ইয়ার ইল্ড, সেটাও দেখুন একসাথে আপসাইডে গেছে। অর্থাৎ ডলার আপসাইডে, ইল্ড মানে বন্ড যেটা আর কি 10 ইয়ার ইল্ড, সেটাও আপসাইডে। এবার এই দুটোর ওতপ্রোত সম্পর্ক আছে, সেটা আমরা বলবো, আমি এখনই আলোচনা করবো, অসুবিধার ব্যাপার নেই। বাট এটা মাথায় রাখুন, এইটার সাথে এটার ওতপ্রোত সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক আছে, ঠিক আছে। তো ডলার যেমন আপসাইডে গেছে, 10 ইয়ার বন্ড, এই যে 10 ইয়ার বন্ড মানে 10 ইয়ার ইল্ড যেটা, সেটাও কিন্তু আপসাইডে আছে, পজিটিভ আছে, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট 4.5%-এর কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, নিয়ার অ্যাবাউট 4.5%-এর কাছাকাছি এখন কিন্তু ইউএস বন্ড যেটা 10 ইয়ার ইল্ড, সেটা কিন্তু চলছে। তার ফলে কি এমন যায় আসবে, চলুন কি এমন যায় আসবে সেটা আমরা আলোচনা করি। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে, দেখুন, বন্ড বনাম শেয়ার বাজার, সেফটি বনাম রিস্ক, আমি একদম বাংলাতে লিখে দিয়েছি, আপনারা বাংলাতে এটাকে ভালোভাবে পড়তে পারেন, কোনো ব্যাপার নেই। বন্ড আর শেয়ার বাজার, সেফটি বনাম রিস্ক, মানে বন্ডের সাথে সেফটির সম্পর্ক, শেয়ার বাজারের সাথে রিস্কের সম্পর্ক। এটা ভালোভাবে মাথায় রাখুন। কিভাবে জিনিসটা কাজ করে আমি একদম আপনাদেরকে আমি বলেই বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বন্ড কনসেপ্ট যেটা, বন্ড মানে হচ্ছে গভর্নমেন্ট আপনার কাছ থেকে টাকা বড় করছে। আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনি 1 লাখ টাকা গভর্নমেন্টকে দিলেন, এবং গভর্নমেন্ট আপনাকে বললো যে ঠিক আছে, আমি 5% আপনাকে আমি হারে রিটার্ন দেবো। তো 1 লাখ টাকাকে 1 বছর পর আমি আপনাকে 5,000 টাকা আরো এক্সট্রা রিটার্ন দেবো, ঠিক আছে। এটা গভর্নমেন্ট আপনাকে বললো, এবং গভর্নমেন্ট আপনাকে কি করবে, একটা এইভাবে সার্টিফিকেট ইস্যু করে দিয়ে দেবে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ এই বলে একটা সার্টিফিকেট এরকম ইস্যু করে আপনাকে দিয়ে দেবে, যে ঠিক আছে 1 বছর পর আমি 5,000 টাকা আপনাকে দেবো, 5% হারে আপনাকে রিটার্ন দেবো। না, একটু আমি জানার জন্য আপনাদেরকে বলে দিই, এই রিটার্নটা অ্যাকচুয়ালি ওই 1 লাখ টাকা আপনি দিলেন, দিয়ে আপনাকে 1,05,000 টাকা ফেরত দেবে, যেটা বাকি ক্ষেত্রে হয়। এখানে একটু উল্টো হয়, এখানে ব্যাপারটা সেরকম হয় না, আমি দেখতে যাবো না। এখানে যেটা হয়, গভর্নমেন্ট নেয়ই আপনার কাছ থেকে 95,000 টাকা, গভর্নমেন্ট নেবেই আপনার কাছ থেকে 95,000 টাকা, আর ফেরত দেবে আপনাকে 1 লাখ টাকা, ঠিক আছে। ব্যাপারটা এইভাবে হয়। যায় এর মধ্যে আমি এখন ঢুকতে যাচ্ছি না, বন্ড কিভাবে কাজ করে তার মধ্যে ঢুকতে যাচ্ছি না। মোদ্দা কথা এটা মাথায় রাখুন যে এইটার লাভ কি,
এটার লাভ হচ্ছে এটাই, এই যে বন্ডটা, এই বন্ডটা মানে এই টাকাটা আপনার গ্যারেন্টিড নিশ্চিন্ত। সরকার যদি ধ্বংস না হয়ে যায়, ওই দেশ যদি ধ্বংস না হয়ে যায়, এই টাকা আপনার মার যাবে না। আর দেশ ধ্বংস হয়ে যাওয়া, সরকার ধ্বংস হয়ে যাওয়া সম্ভব না। অতএব আপনি এই 1 লাখ টাকাটা আপনার একদম নিশ্চিন্ত ভাবে নাক ডেকে ঘুমিয়ে আপনি 5% মানে আপনি প্রফিট আনতে পারবেন, মানে আরাম করে 5% রিটার্ন আপনি আনতে পারবেন কোনো রকম হেডেক টেনশন বাদ দিয়ে। এইটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডের মজা। এবার একটা কথা আপনি ভাবুন, 1 লাখ টাকাকে আপনি শেয়ার মার্কেটে ইউজ করলেন, এই 1 লাখ টাকাটা শেয়ার মার্কেটে আপনাকে বাড়িয়ে 10% রিটার্নও দিতে পারে, 15% রিটার্নও দিতে পারে। আবার এই 1 লাখ টাকাটা লস হয়ে গিয়ে 5% লসও আপনার হতে পারে। ঠিক, 5% লসও আপনার হতে পারে, 10% লসও হতে পারে, 15% লসও হতে পারে, 50% লসও হতে পারে, 100% ওয়াইপ আউটও হয়ে যেতে পারে। অর্থাৎ শেয়ার মার্কেটে আপনার টাকা কিন্তু ইনভেস্টমেন্ট রিস্কি। ঠিক আছে, আপনি রিটার্ন পেতেও পারেন, নাও পেতে পারেন। রিটার্ন পাওয়া তো ছেড়ে দিন, আপনার ক্যাপিটাল পর্যন্ত লসে চলে যেতে পারে। শেয়ার মার্কেটে রিস্ক আছে। এই জন্য দেখুন এখানে এই যে কথাটা লেখা আছে যে শেয়ার বাজার সমান সমান অ্যাকচুয়ালি এখানে রিস্ক, আর বন্ড, এই যে বন্ড সমান সমান হচ্ছে সেফটি। তাহলে এখানে কথাটা কি লেখা আছে, বন্ড বনাম শেয়ার বাজার, এই যে বনাম মাঝখানে লেখা আছে সেফটি বনাম রিস্ক। অর্থাৎ বন্ড মানে হচ্ছে আপনার সেফটি, আপনি নিশ্চিন্ত 5% রিটার্ন আমি পাবোই পাবো, আমার কোনো হেডেক নাই। শেয়ার বাজার মানে হচ্ছে, শেয়ার বাজার মানে হচ্ছে অবভিয়াসলি একটা রিস্কি জায়গা, যেখানে আপনি রিটার্ন পেতেও পারেন, নাও পেতে পারেন, উল্টে আপনার ক্যাপিটালে লস হতে পারে। তাহলে এবার আপনি একটা কথা ভাবুন, এখানে যেটা লেখাই আছে, এই যে যে একদম সোজা কথা লেখা আছে, ঠিক আছে, এই যে গভর্নমেন্ট বন্ডে কোনো রিস্ক নেই, কারণ আমেরিকা দেউলিয়া না হলে এটাকে ডুববে না। এটা আমেরিকা বলে না, প্রত্যেক দেশেরই এরকম বন্ড জারি হয়, প্রত্যেক দেশের এরকম বন্ড আছে, আমাদের ইন্ডিয়ারও এরকম বন্ড জারি হয়, সেটা কোনো ব্যাপার না। বাট আমি ইউএসএ নিয়ে আলোচনা করছি, ইউএস এর বন্ড ইল নিয়ে, যেন এখানে আমেরিকা লেখা আছে, ঠিক আছে। এবার এখানে কি লেখা আছে দেখুন, এখানে লেখাই আছে ইনভেস্টাররা যখন দেখছেন কোনো রিস্ক ছাড়াই ঘরে বসে বন্ড থেকে আমি 4.16% থেকে 4.5% পর্যন্ত আমি নিশ্চিত রিটার্ন পাবো, তাহলে আমি শেয়ার বাজারের মতো রিস্কি জায়গাতে টাকা তুলে মানে কেন করতে যাব। এই কারণের জন্য যারা বড় বড় ইনভেস্টার আছে, এই যে বড় বড় ইনভেস্টার যারা, এই বড় বড় ইনভেস্টাররা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইন্ডেক্স থেকে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে টাকা উইথড্র করে বা টাকা তুলে তারা বন্ডে রাখার প্ল্যানিং করছে। আমি বুঝতে পারছি কেন ফলিংটা হচ্ছে। যখন বন্ড আমাকে নিশ্চিত রিটার্ন দেবে, রিটার্ন যখন আমার বেড়ে গিয়ে, আগে রিটার্ন যা ছিল ছিল সেই রিটার্ন বেড়ে গিয়ে যখন আমার এতটা বেড়ে গেল, রিটার্ন রিটার্ন যখন আমার এতটা বেড়ে গেল, তাহলে আমি হেডেক কেন নিতে যাবো? তাহলে আমি মার্কেটে আমার যেগুলোতে টাকা লাগানো আছে সেখান থেকে আমি টাকা উইথড্র করব, টাকা উইথড্র করে আমি বন্ডে ইনভেস্ট করব। যে কারণের জন্য মার্কেট একটা প্রফিট বুকিং টাইপের চলছে, সেলিং টাইপের চলছে, যেখান থেকে টাকা উইথড্র করে বন্ডে ইনভেস্ট করা অনেক বেশি সেফ। তো এইটা হচ্ছে ইউএস বন্ড ইল্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা আপসাইডে গেছে, ঠিক আছে, যেটার জন্য কিন্তু মার্কেটে একটা সেলিং আমরা দেখতে পাচ্ছি, রাইট। তারপরে যদি আমরা দেখি যে গিফট নিফটি বা সবকিছুই, আমি যদি আপনাদেরকে একদম চার্টে গিয়ে দেখাই, ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাবেন ইন্ট্রাডে হিসাবে যদি দেখেন ডাউ জোনাস ফল, ঠিক আছে, কত পার্সেন্ট ফল, ডাউ জোনাস নিয়ার অ্যাবাউট 1.67%-এর কাছাকাছি ফল। আপনি যদি ডলারে যান তো ডলার আপনাদেরকে তো দেখালাম আমি আপসাইডে। আপনি S&P 500 যদি দেখেন, S&P 500 নিয়ার অ্যাবাউট 3%-এর কাছাকাছি S&P 500 ফল করে বসে আছে, ঠিক আছে। বন্ড ইল্ড যেটা, সেটা আপনাদেরকে বললাম, 10 ইয়ার ইল্ড যেটা, সেটা অলরেডি আপসাইডে গেছে, সেটা আপনাদেরকে বললাম। গিফট নিফটি যেটা আমাদের, গিফট নিফটি কিন্তু সেটাও অলরেডি ডাউন সাইডেই চলছে, মানে আছে নিয়ার অ্যাবাউট 2.25% পর্যন্ত ডাউন সাইডে। তো কম বেশি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে ডাউন সাইডেই আছে। গিফট নিফটিও এতটা ফল করে আছে, যেহেতু গিফট নিফটি এতটা ফল করে আছে, অতএব সোমবারের দিন আমরা ম্যাক্সিমাম প্রবাবিলিটি দেখতে পাবো যে মার্কেট গ্যাপ ডাউন হবে, আমাদের ইন্ডিয়ান মার্কেট গ্যাপ ডাউন হবে, এটা হওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এটাই মানে যদি আপনাদেরকে আমি বলি, যেটা আমি অলরেডি একটু আগে আমি আপনাদেরকে বললাম, এই যে এফআইআই হেভি সেলিং করছে, ঠিক আছে, কেন করছে, এই যে ডলার এতটা আপসাইডে গেছে কেন, দেখুন এখানে আমি একদম সহজ লিখে দিয়েছি, এফআইআই ভারত বা অন্যান্য মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে, বা হিউজ সেলিং আসছে সব জায়গাতেই। কেন সেলিংটা আসছে, সেলিংটা আসার কারণই হচ্ছে যে দেখুন, ভারতের মতো এমার্জিং মার্কেট বা যে কোনো এমার্জিং মার্কেটে এফআইআই তখনই রিস্ক নিয়ে টাকা খাটায় যখন আমেরিকায় সুদের হার কম থাকে। ওই যে ইন্টারেস্ট রেট বললাম, ইন্টারেস্ট রেট যখন কম থাকে,
সুদের হার যখন কম থাকে তখন তারা আমেরিকাতে টাকা না খাটিয়ে তখন তারা এফআইআই হিসাবে বাইরের অন্যান্য দেশে গিয়ে, ফরেন ইনভেস্টর হিসাবে অন্যান্য দেশে গিয়ে তারা তখন টাকাকে ইনভেস্ট করে এবং সেখান থেকে তারা একটা রিটার্ন কামানোর চেষ্টা করে। কিন্তু এই যে দেখুন, কিন্তু খোদ আমেরিকাতেই যদি বন্ডে 4.5%-এর উপর নিশ্চিত রিটার্ন মেলে, যেটা আপনাদেরকে যে বললাম, ঠিক আছে, যে ডলার যেমন আপসাইডে অ্যান্ড যেটা 10 ইয়ার ইল্ড বন্ড যেটা সেটাও যেমন আপসাইডে, তো আমেরিকাতে খোদ আমেরিকাতে যখন বন্ডে 4.5%-এর উপর নিশ্চিত রিটার্ন, যেটাতে কোনো টেনশন নেই বন্ড মানে, তবে তারা ভারত বা অন্যান্য দেশের শেয়ার বাজার থেকে টাকা তুলে ডলারে কনভার্ট করে ইউএস বন্ডে ইনভেস্ট করে। অর্থাৎ এই কারণের জন্য দেখতে পাচ্ছেন ডলার আপসাইডে, ঠিক আছে, তারা টাকা তুলে ডলারের মাধ্যম দিয়ে ইনভেস্ট করে তারা মানে বন্ডে ইনভেস্ট করে আর কি। সোজা কথা যেটা, এই কারণের জন্য গোটা বিশ্ব জুড়ে শেয়ার বাজারে একটা ফল বা পতন দেখতে পাওয়া যায়। তো আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, ফান্ডামেন্টালি আমি বোঝানোর চেষ্টা করলাম আমি আমার বেস্ট জায়গা থেকে, যে স্টক মার্কেটে বা গোল্ডে বা ক্রিপ্টোতে আলটিমেট একটা সামান্য নিউজ, ঠিক আছে, যে জবের যে রিপোর্টটা এসছে, নিউজটা এসছে, যেটা হাইক করেছে, যেটা বেড়েছে, সেই একটা নিউজের জন্য গোটা মার্কেট কিভাবে ইম্প্যাক্ট হতে পারে সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আর আশা করি এটা আপনাদের অনেকটা হেল্প হবে। এর সাথে সাথে আরো কিছু জিনিস আছে যেটা আমি এখানে আলোচনা করলাম না, যেমন স্পেস এক্স, জানেন আপনারা হয়তো, সেটার আইপিও আসছে, আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। স্পেস এক্স এর আইপিও আসছে না, স্পেস এক্স এর, আচ্ছা আপনাদের এটা একটা টাস্ক থাকলো, কমেন্টে লিখুন স্পেস এক্স অ্যাকচুয়ালি কার, ঠিক আছে, অ্যান্ড স্পেস এক্স কি কাজ করে, ঠিক আছে। তো স্পেস এক্স এর আইপিও আসছে মানে এটা একটা হিউজ লেভেলের আইপিও, হিউজ লেভেলের একটা ইনভেস্টমেন্ট। বড় বড় ইনভেস্টার থেকে শুরু করে সবাই এখানে অবভিয়াসলি ঝোঁকার চেষ্টা করবে, করছে, যেটাই বলুন না কেন আর কি। তো সেটাও একটা দৃষ্টিভঙ্গি একটু আছে, যে বিভিন্ন জায়গা থেকে টাকাকে উইথড্র করে এখানে কিছুটা ইনভেস্ট করা, এটাও একটা দৃষ্টিভঙ্গি একটু আছে। আপনারা যদি ইনভিডিয়াকে দেখেন বা এই সমস্ত যেগুলো চিপ রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে, অর্থাৎ সোজা কথা আইটি সেক্টরকে যদি দেখেন ইউএস এর, তো সেটাও অনেকটা ডাউনে, ঠিক আছে। তো এআই এর রিলেটেড যে সমস্ত সেক্টরগুলো সেগুলো অনেকটা ডাউনে আর কি। তো এগুলোরও কিছু কিছু ইম্প্যাক্ট অবভিয়াসলি আছে, ঠিক আছে, বাট আই থিঙ্ক মেন কারণ যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, যেটা আলটিমেট টোটাল মার্কেটের উপর একটা বাজে ইম্প্যাক্ট ফেলেছে, বা টোটাল মার্কেট আলটিমেট ডাউন সাইডে এই মেন এসবের জন্য, ঠিক আছে। আই হোপ আপনাদের অনেকটা ভালো লাগলো, অ্যান্ড আবারও আমি বলছি, এরকম টাইপের যদি ভিডিও আপনারা চান তাহলে প্লিজ কমেন্টে আমাকে আরো ডিটেলসে জানান, অ্যান্ড যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই 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 বাই।